ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয়, যেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং গতকাল সুদখোর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। এটা আমি পড়ছিলাম আর হাসছিলাম যে একটা সরকার কতটা নির্লজ্জ হইলে পরে, কতটা বেহায়া হইলে পরে এই ধরনের মন্তব্য করতে পারে, এই ধরনের বিবৃতি দিতে পারে। নির্বাচনের দিন এবং আগে যে কোনো ধরনের সহিংসতার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগ সকল সহিংসতার দায়ভার গ্রহণ করতে বাধ্য। অর্থাৎ অনেক নিউজ আসে যেগুলোতে জামাতের সমালোচনা করতে হয়, বিএনপির সমালোচনা করতে হয়, এনসিপিরও সমালোচনা করতে হয়। সো আমার ভিডিও যারা আমাকে দীর্ঘদিন দেখেন, স্পেসিফিক কোনো দলের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে আমি আমার প্রচার প্রচারণা চালাই না। যারা ভালো লাগে, যেটা যৌক্তিক মনে হয়, এটা নিয়ে কথা বলি। তো আজকের নিউজটা একটু ব্যতিক্রম। কেন আমি বললাম যে একের পর এক ছক্কা মারছে জামাত? চান কপাল শব্দটা বলার কারণ হচ্ছে এই 2026-এ এসে এমন কিছু ঘটনা ঘটছে যেটা জামাত কখনো কল্পনা করে নাই। যারা সংসার করছে, একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে? দুইজনের সহযোগিতা লাগে না? একজনকে আরেকজনের সহযোগিতা লাগে। এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে, তাহলে তো আপনার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা না, আপনার উপর চাপ কম করলো। এই কাজ থেকে আমরা করতে চাই। দেখলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আর বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয়, যেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। আর বলা হয়, দ্বিপাক্ষিক বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, বরং নিজ ভূখণ্ড থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেয় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করছে ঢাকা। সরকারের মতে একজন দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্যের অনুমতি দেয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের নীতিমালা ও সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। গতকাল সুদখোর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। এটা আমি পড়ছিলাম আর হাসছিলাম যে একটা সরকার কতটা নির্লজ্জ হইলে পরে, কতটা বেহায়া হইলে পরে এই ধরনের মন্তব্য করতে পারে, এই ধরনের বিবৃতি দিতে পারে। নির্বাচনের দিন এবং আগে যে কোনো ধরনের সহিংসতার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগ সকল সহিংসতার দায়ভার গ্রহণ করতে বাধ্য। অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত, মানে এখন থেকে শুরু করে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরেও যদি বাংলাদেশে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটে সেটার দায় আওয়ামী লীগকে নিতে হবে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক, কারণ শেখ হাসিনা বাংলাদেশে নাই। এখন যে যেটা পাচ্ছে সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সমস্যা নাই, করুক, আমরাও দেখতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি নিয়ে আমি বিশাল একটা ব্যাখ্যা দেব। তার আগে একটা বিষয় অ্যালার্মিং। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল গ্রুপ ফান্ডিং এর কথা বলে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছেন। আমি কাদেরকে বলছি, কাকে বলছি, কাকে মিন করছি, নিশ্চয়ই আমার ভিডিওটা সে দেখছে এবং সে বুঝতে পারছে। আমার কাছে সকল ধরনের তথ্য প্রমাণ আছে। যদি ভালো হয়ে যান, শুধরাইতে পারেন, তবে আমি সেটা প্রকাশ করব না। আর যদি ভালো না হন, যদি না শুধরাতে পারেন, তবে এমন ভাবে এক্সপোজ করব, মুখ নিয়ে আর কোথাও লম্বা লম্বা কথা বলতে পারবেন না, মুখটা দেখিয়ে কোথাও চমৎকার চমৎকার বয়ান দিতে পারবেন না। সো বি কেয়ারফুল, এখনো সময় আছে, বিষয়টাকে সমাধান করেন। যারা যারা সম্পৃক্ত ছিল তাদের সবার সাথে কথা বলে সলিউশন করেন, অন্যথায় কপালে অশেষ দুর্গতি আছে। যে প্রসঙ্গে ছিলাম, পররাষ্ট্র মন্ত্রণালয় সুদখোর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, নির্বাচনের সকল ধরনের সহিংসতা আগে এবং পরে সবকিছুর দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। একথা শোনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ভেবে থাকে যে এটা তো অনেক ভালো কথা বলেছে, এটা তো অনেক ভালো একটা সিদ্ধান্ত, আওয়ামী লীগের উপর সকল ধরনের দায় চাপানো যাবে, যদি এমনটা ভেবে থাকে বিএনপি, তবে বুকা
বিএনপি ভাবতে পারছে না তাদের উপর দিয়ে কি ধরনের নির্যাতন জামাত এই বিবৃতির মধ্য দিয়ে চালাবে। কিভাবে চালাবে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। 5 আগস্টের আগে এবং পরে বাংলাদেশে পাকিস্তান, তুরস্ক, চীন বিভিন্ন রাষ্ট্র থেকে অসংখ্য শক্তিশালী অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে AK-47 এর মতো মরণঘাতী অস্ত্র আছে এবং প্রত্যেকটা অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে সংরক্ষিত রাখা আছে। এবং আফগানিস্তান, পাকিস্তান থেকে একাধিক জঙ্গি বাংলাদেশে এসেছে যারা জৈশে মোহাম্মদ এবং লস্করি তাইয়্যিবার সাথে সরাসরি সম্পৃক্ত, এবং এদের প্রত্যেকের মদতদাতা বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের সহায়তা করছে পাকিস্তান ISI। আরো অ্যালার্মিং বিষয় হলো 3টা দেশ থেকে অসংখ্য জঙ্গি বাংলাদেশে তাবলিগ জামাতের কথা বলে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জামাতের পারপাস সার্ভ করা। শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না, জামাত ইসলামের অসংখ্য ক্যাডারের নেতৃত্বে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অসংখ্য প্রশিক্ষণশালা খোলা হয়েছিল। সেখানে অসংখ্য জামাতি বাচ্চাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে অস্ত্র চালনায় প্রশিক্ষিত করা হয়েছে, যারা খুব চমৎকারভাবে অস্ত্র চালাতে জানে। তার মানে মুরাল অফ দ্য স্টোরি হলো জৈশে মোহাম্মদ, লস্করি তাইয়্যিবা এবং খালিস্তানপন্থী যে জঙ্গিরা আছে ভারতবর্ষে, এরাও বাংলাদেশে অফিস খুলে বসেছে। এদের একটা বিশাল যোগসাজশ জামাতের সাথে আছে। তার মানে জৈশে মোহাম্মদ, লস্করি তাইয়্যিবা, আফগানিস্তানের তালেবান এবং খালিস্তানপন্থী যারা, এদের একটা বিশাল চক্র জামাতের পারপাস নির্বাচনের পূর্বে সার্ভ করবে। সে কারণেই সুদখোর ইউনূস জামাতের পারপাস সার্ভ করার জন্য, জামাতকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশে যেই মেসাকার গুলা হবে, যেই জঙ্গি হামলাগুলো হবে, যেই সন্ত্রাসী কার্যক্রমগুলো হবে, প্রত্যেকটার দায় চাপিয়ে দিবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর। যার কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, নির্বাচনের আগে এবং পরে যে ধরনের সহিংসতা বাংলাদেশে হবে, যাই হোক না কেন, জঙ্গি হামলা হোক বা যাই হোক, প্রত্যেকটার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ থাক না থাক, সবকিছুর দায় তাদেরকে নিতে হবে। বিএনপি কি বুঝতে পারছে না কি হচ্ছে? খাম্বা ভাইয়া তো নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক ব্যস্ত, কিন্তু পর্দার অন্তরালে যে কতগুলা ঘটনা ঘটছে, বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা বিএনপির হাইকমান্ডের নেতাকর্মী তারা কি বুঝতে পারছেন? আপনাদেরকে খেল দেওয়ার জন্য সকল ধরনের আয়োজন সম্পন্ন করে ফেলেছে জামাত ইসলাম, এবং তাদেরকে সর্বোচ্চ সহায়তা করছে তুর্কি এবং মধ্যপ্রাচ্যের একটা অংশ এবং আফগানিস্তান এবং পাকিস্তান। যদি জেনে না থাকেন, আঙ্গুল দিয়ে আসমান দেখবেন নির্বাচনের দিন, নিশ্চিত থাকেন আপনারা। বাংলাদেশে এই নির্বাচন কখনোই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। এই নির্বাচনে কারচুপি হবে এবং সেটার প্রমাণ ইতিমধ্যে বিএনপি বিভিন্ন ক্ষেত্রে পেয়ে গেছে। অনেকে বলে থাকেন ডাকসু, জাকসু, রাকসুতে যেই নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে, অর্থাৎ ছাত্রদল জামাত শিবিরের কাছে টিকতেই পারেনি, এমন ঘটনা বাংলাদেশের জাতীয় নির্বাচনে হবে, আপনারা নিশ্চিত থাকেন। যদি নির্বাচন হয় এবং যদি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে, তবে নিঃসন্দেহে ভোট কারচুপি হবে এবং এই কারচুপির মধ্য দিয়ে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসবে, এইটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। বিএনপির ভাইয়েরা অনেক খুশি হয়েছে যে নির্বাচনের আগে যত সহিংসতা হবে, সব ধরনের সহিংসতা যেহেতু আওয়ামী লীগকে দায়ী করা হবে, সেক্ষেত্রে তাদের উপর কোনো দায় আসবে না। আপনাদের কোনো সক্ষমতা আছে? বিএনপির ভাইদেরকে বলছি, জামাতের সাথে টিকতে পারবেন? কয়টা অস্ত্র আছে আপনাদের? প্রশিক্ষিত ক্যাডার আছে আপনাদের? শিবিরের, জৈশে মোহাম্মদ, লস্করি তাইয়্যিবা, খালিস্তান, তালেবান, অসংখ্য ক্যাডার আছে, প্রশিক্ষিত ক্যাডার, যাদেরকে বিভিন্ন দেশ থেকে অর্থের বিনিময়ে বাংলাদেশে এনে রাখা হয়েছে তাবলিগ জামাতের নাম করে। আরেকটা কথা বলি, জামায়াত ইসলামের প্রায় 20 লক্ষ নতুন ভোটার ঢাকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নির্বাচনের 2 দিন 3 দিন কিংবা 1 দিন পূর্বে ঢাকায় প্রবেশ করবে, পরের দিন ভোট দেবে এবং নিজস্ব এলাকায় চলে যাবে। ঢাকা শহরের প্রত্যেকটা আসনকে কারচুপি করা বলেন কিংবা সিস্টেমেটিক ওয়েতে বাগিয়ে নেওয়ার জন্য জামায়াত ইসলাম সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে এবং তাদের সবকিছু সম্পন্ন। আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য কোনো কিছু না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন 6 মাস, 1 বছর কিংবা 2 বছর, এর থেকে বেশি টিকবে না, সেই সরকার টিকে থাকতে পারবে না। সুতরাং আওয়ামী লীগের মাথা ব্যথার কোনো কারণ নেই বললেই চলে। কিন্তু বিএনপি একটু মন দিয়ে চিন্তা করেন, একটু ভাবেন, যদি জামাত ক্ষমতায় আসে, আপনারা প্রধান বিরোধী দল হন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত আপনাদেরকে সকাল বিকাল এটা নিশ্চিত। এবং নির্বাচনের পর থেকে বিএনপির উপর যেই নির্যাতন নিপীড়ন চলে আসবে, স্বপ্নেও ভাবতে পারবেন না। আসসালামু আলাইকুম। দেখেন, আমি মাঝে মাঝে ভিডিও বানাই যেহেতু নির্বাচনের আগ মুহূর্তে কোনো দলকে প্রমোট করে অথবা কোনো দলকে খাটো করে বা কোনো দলকে স্পেশালি নিয়ে আমি কোনো ভিডিও বানাই না। প্রতিদিন অনেক নিউজ আসে যেগুলোতে জামাতের সমালোচনা করতে হয়, বিএনপির সমালোচনা করতে হয়, এনসিপিরও সমালোচনা করতে হয়। সো আমার ভিডিও যারা আমাকে দীর্ঘদিন দেখেন, স্পেসিফিক কোনো দলের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে আমি আমার প্রচার প্রচারণা চালাই না। যারা ভালো লাগে, যেটা যৌক্তিক মনে হয়, এটা নিয়ে কথা বলি। তো আজকের নিউজটা একটু ব্যতিক্রম। কেন আমি বললাম যে একের পর এক ছক্কা মারছে জামাত? চান কপাল শব্দটা বলার কারণ হচ্ছে এই 2026-এ এসে এমন কিছু ঘটনা ঘটছে যেটা জামাত কখনো কল্পনা করে নাই। এই যে ধরেন, এইবার যে জামাত যে অ্যালায়েন্স করছে, এলডিপিতে থাকা কর্নেল অলি, বীর বিক্রম, মুক্তিযোদ্ধারা জামাতে জয়েন করবে, এটা একটা অস্বাভাবিক বিষয় ছিল না? অকল্পনীয় ছিল না? আপনি চিন্তা করেন, কখনো এমন ঘটছে? ঘটে নাই। কারণ মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশ আজকের দিন পর্যন্ত এটার বোঝা তারা টানতেছে। কিন্তু 2026-এ এসে কেন মুক্তিযোদ্ধারা পর্যন্ত জামাতের আইডিয়ালিজম বিশ্বাস করতেছে? এটা হচ্ছে কর্মে। যে গেল সময়টাতে তারা তাদের কর্ম দ্বারা এমন কিছু প্রমাণিত করে ফেলছে যে মুক্তিযোদ্ধারা পর্যন্ত তাদের দলে যাচ্ছে, যে 1971-এ আমাদের মুক্তিযোদ্ধাদের একটা বড় লড়াই করতে হয়েছে এই তৎকালীন প্রেক্ষাপটে যারা জামাতের নেতারা ছিলেন বা কর্মীরা ছিলেন তাদের বিরুদ্ধে।
আবার দেখেন, আমি গেল কয়েকদিন দেখলাম হাতিয়ায় এনসিপির যে হান্নান মাসুদ, তার এলাকায় 4 থেকে 500 বিএনপির নেতাকর্মী এনসিপিতে ঢুকে গেছে, মানে বিএনপি থেকে এনসিপিতে চলে আসছে। এটার ভিন্ন প্রেক্ষাপট আছে, সেটা নিয়ে আলাদা আলোচনা করা যাবে। কয়েকদিন আগে কক্সবাজার না কোথায় দেখলাম, সেখানেও বিএনপির নেতাকর্মী এখানে ঢুকে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে? জামাতের সাথে অ্যালায়েন্সের 10 থেকে আবার 11তে যাচ্ছে। জামাত আসলে এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ একটা পর্যায়ে আছেন। প্রথমত, ইউনিভার্সিটি নির্বাচনগুলোতে জামাতের নিরঙ্কুশ বিজয় একটা আত্মশক্তিতে বলিয়ান করছে। যেমন ডাকসু থেকে শুরু হয়েছে, ডাকসু জয়ের পর ধাপা ধাপ। আবার ধরেন এনসিপির একটা সমর্থন আছে মিনিমাম লেভেলে, ইয়াং জেনারেশন, এদের আবার বিভিন্ন শাখা প্রশাখা। এরা কিন্তু আবার ধরেন এই মুহূর্তে আলোচনা সমালোচনার মধ্যে বিএনপিরে ফালানো যাচ্ছে। কেন? কারণ বিএনপি তো ক্ষমতায় ছিল, যার কারণে দুর্নীতিও করছে, চুরিও করছে, ভালো কাজও করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দুর্নীতিও করছে, চুরিও করছে, ভালো কাজও করছে। জামাত কিন্তু কখনো ক্ষমতায় ছিল না, অ্যালায়েন্স হিসাবে গেছে, 2, 4, 20, 50টা সিট হতে পাইছে বা 10-12টা সিট পাইছে। যার কারণে জামাতের নেতৃত্বে কখনো রাষ্ট্রে সরকার গঠন হয় নাই। যার কারণে আপনি শেখ হাসিনা নিয়ে যতটা আপনি কথা বলে ফেলতে পারবেন, এরশাদ নিয়ে বলে ফেলতে পারবেন, তারপর হচ্ছে মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে বলতে পারবেন, অথবা তারেক রহমানকে নিয়ে বলতে পারবেন, ট্যাগ দিতে পারবেন। শফিক সাহেবের নিয়ে ট্যাগ দেওয়ার সুযোগ নাই, আছে নাই। জামাতের 20টা নেতা নিয়ে আপনার আলোচনা সমালোচনার সুযোগ নেই। ওই যে লালা হুজুর, আমির হামজা, তারা নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, তবে সে জামাতের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত, খুব যে একটা বড় মাপের নেতা তা না। এদের সমালোচনার মাধ্যমে জামাতের ভোট বা ইমেজ এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু বিএনপিতে আবার ধরেন অনলাইনে যারা কথা বলেন, তাদের মধ্যে একটা বড় অংশ জামাতকে সাপোর্ট করতেছেন। সাংবাদিক ইলিয়াস পিনাকি, তারা বিএনপির যত প্রথিতযশা নেতা আছেন, হ্যাঁ, হাই ভলিউম, তাদের বিভিন্ন কর্ম নিয়ে, বিভিন্ন অতীত তথ্য নিয়ে দিচ্ছেন। আবার ধরেন বিএনপির অনেক নেতা যারা এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে গেছিলেন, ঋণ খেলাপি ইস্যুতে যে এই ধরনের ঘটনা ঘটবে এটা কিন্তু ভাবে নাই। তো সবকিছু মিলিয়ে জামাতের একটা চান কপাল টাইপ ফিলিংস। এমনকি এই যে আমি আজকে যেটা বললাম যে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, তিনিও যখন জামাতে যোগ দিলেন, তো মুক্তিযোদ্ধাদের সংখ্যা আস্তে আস্তে জামাতে বাড়তেছে। ওনার বাড়ি হচ্ছে কোথায়? দিনাজপুরে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার 2 নম্বর ঈশানিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ডকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, গ্যাজেট নাম্বার 1151। তার বাবার নাম গোলাম কাদের। কেন এই লোক আসলে আসলো? তার ভিতরে একটা আইডিওলজি তৈরি হয়েছে, আর ধর্মগত একটা ইস্যু তো হালকা পাতলা আছে। যতই আপনি বুঝান ধর্ম আলাদা, জামাত ইসলাম আলাদা, বাট বাংলাদেশের কিছুটা শ্রেণী তারা বিশ্বাস করে এখনো জামাত ইসলামী ধর্মের রক্ষক। মায়েরা বোনেরা তো আছেই। আর জামাতের যে নারী উইংস কিভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না। খাইয়া না খাইয়ারা কাজ করে, আমাদের তারা কাজের পরে সিঙ্গারা টিঙ্গারা খোঁজে, হাদিয়া খুঁজে বা টাকার হিসাব করে। কিন্তু জামাত সর্বোচ্চ লেভেলে, কারণ তারা জানে এমন দিন আর আসবে না। এমনকি প্রবাসীদের যে ভোটটা, জামাতের ম্যাক্সিমাম ভোটার যারা আছেন নিজ দায়িত্বে আরো 5 জন, সাথে আওয়ামী লীগের লোকটা আসছিল, আরে বেটা তুই আমি তো ভাই, মানে এখানে যারা আছে নিজ দায়িত্বে তাদের কাছ থেকে পোস্টাল ব্যালট কালেকশন করে ভোটটা দেওয়া আছে। আমি নিজে অনেকের খবর পাইছি যে ভাই 5টা ভোট নিচ্ছে, এরকম। অন্য দল কি এই ধরনের ভূমিকা নিচ্ছে আমি জানি না, তবে সামনে নির্বাচন। আর এই মুহূর্তে জামাত অনেকটা তাদের মঙ্গল, আকাশ, শনি, সূর্য সবকিছু মানে একটু উজ্জ্বল হচ্ছে, পাশাপাশি ম্লানও হচ্ছে। যেমন এই যে একজন আইনজীবী আছেন, কি জানি শাহরিয়ার কবির, কবরে গিয়া নাকি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ আমিও তো দাড়ি পাল্লাত কব ভোট দিয়া। এগুলা হচ্ছে জামাতের মধ্যে থাকা কালপ্রিট, যে একজন ব্যক্তি মরার পরে শিরকি কথাবার্তা না। দেখেন জামাতের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, এরকম 2-4টা পাওয়া কিন্তু যাচ্ছে। আরেকজন বলতেছেন এই দেশে কোনো অমুসলিম এমপি হতে পারবে না, ক্ষমতার চেয়ারে বসতে পারবে না জামাতের নেতা, এরকম 2-4টা চেনা কিন্তু জামাতেও আছে। একদিকে জামাতের পজিটিভ ফিডব্যাকটা বেশি হচ্ছে, বাট এই 2-4টা ক্যারেক্টারের কারণে আবার সমালোচনার মুখে প্রতিদিন পড়তে হচ্ছে। কি বলে নিজেও বোঝা না, গাল চাপাত 1.5 ইঞ্চি দাড়ি নাই, যারা এইসব কথা বলে 2-1 জন ছাড়া আমি বুঝি না যারা আসলে এখানে না ধর্মরে কেন ব্যবহার করতেছে। শফিক সাহেব তো এমন কথা বলতে আমরা শুনি নাই, তাই না? তো যাই হোক, এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের জামাত ইনক্লুডিংটা এটা সবচেয়ে বেশি জামাতের জন্য পজিটিভ। মানে কি পরিমাণ পজিটিভ হচ্ছে যে একটা ন্যারেটিভ বদলাই যাচ্ছে। তো দেখা যাক কি হয় সামনে নির্বাচন। যারে ভোট দিলে আপনার কাছে ভালো লাগবে, আপনার এলাকার উন্নয়ন হবে, বাংলাদেশ নিরাপদ থাকবে, হোক সেটা বিএনপি হোক সেটা জামাত ইসলাম, প্রার্থী দেখবেন যদি মনে হয় ভালো মানুষ, ভোট দিবেন। ভোটটা যেন সঠিক মানুষের কাছে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আপনাদেরকে মজার কয়েকটা ভিডিও দেখাই, তারপর একটু কথা বলি। বিয়ে শাদী করছেন কে? হাতুল হোসেন। ওরে বাবা, সবাই বিয়ে শাদী করে। এখন যারা সংসার করছেন, একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে? 2 জনের সহযোগিতা লাগে না, একজনকে আরেকজন সহযোগিতা লাগে।
এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে তাহলে তো আপনার জন্য অসুবিধা, আপনার জন্য সুবিধা না, আপনাদের তো চাপ সম্পূর্ণ এই কাজ থেকে আমরা করতে চাই। দেখলেন দেখেন আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নেবো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দেবে তোমার নাম গুপ্ত হবে। এর পাশাপাশি দেখেন অন্য একটা জিনিস বুঝতে পারবেন যে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি এগুলো সমাজে আছে, দুর্নীতি বৈষম্যহীন ও ইনসাফের বাংলাদেশ আমরা করতে চাই। সন্ত্রাস আমরা সমাজে তো সন্ত্রাস আছে, সন্ত্রাস না হলে তো বুঝতে পারছেন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এর আগেও বলছি, নেগেটিভ একটা প্রচার মির্জা আব্বাসকে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ এগুলোর জন্য দায়ী করছে। আসলে সেই এলাকারই ভোটাররা দেখেন বলছে যে তার দ্বারা তো আমরা উপকৃত হয়েছি, এবং এটাও তার কাছে একটা বিস্ময়। মানে তারা আবার জিজ্ঞাসা করছে যে আপনার যোগ্যতা পরীক্ষা ছিলেন কিনা, সন্দেহ। দেখেন তরুণদের কাছ থেকে তারা কি করতে চায়, তাদের স্বপ্নটা কি, এই স্বপ্নটা না ঢুকায় চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, ভাই আপনারা ক্ষমতা আসলে তো এটা অটোমেটিক ভাবে দূর হবে। বরং তাদের কাছে যে আপনাদের কর্মসূচিটা দেন, যে আমরা বাংলাদেশটাকে কি করতে চাই, দুর্নীতি সন্ত্রাস মুক্ত করে আমরা কি করব, সেই কথাগুলো কিন্তু নেই, আমি শুনি নেই এই পর্যন্ত। বারবার এটাকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, এ করতে হবে, মানে মনে হচ্ছে যেন একেবারে মির্জা আব্বাসের চাঁদাবাজিতে অস্থির সব মানে এলাকা ছেড়ে পালায় যাচ্ছে, এরকম অবস্থা। এই নেগেটিভ, মানে আমি অন্যায় করিনি কিন্তু তাকে বলছে যে সে খুন করছে, সে খুন করছে, খুনি 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 বলে স্টাবলিশ করা হচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ প্রচার। তারেক রহমান দেখেন দুষ্টামি করতেছে, এখানে বিয়ে করছেন কারা কারা হাত তোলেন, জবাই হাত তুলছে, জোরে বাপরে, মানে এত মানুষ বিয়ে করছে, একজন বলতেছে যে না আমি বিয়ে করিনি। যাক, তারপরে আসল কথাটা কিন্তু তিনি বললেন, কি বললেন, যারা বিয়ে করছেন তাদের ঘরে স্ত্রী আছেন, তা আমরা ফ্যামিলি কার্ডটা যদি আমরা তাদেরকে দেই তাহলে পরিবারের কি উপকার হবে না, এই যে কথাগুলি বলছেন, তাই না। তারপরে স্লোগানটা বন্ধ করতে বলছে, দেখেন স্লোগান বন্ধ করে বলছে যে আলোচনা করি, বক্তৃতা শোনেন, কথা শোনেন, এবং তাদের কাছ থেকে রেসপন্স নিতে আছেন। এই যে তাকে মাননীয় শব্দ না করছে, এমনকি তরুণদের কাছেও বলছেন যে আঙ্কেল বলতে পারো তোমরা, কিন্তু ভাইয়া বললে আমি খুশি হই, মানে যাতে নৈকট্যটা বাড়ে, একটা কমিউনিকেশনটা বাড়ে, যাতে মেসেজগুলো তাদের মধ্যে আর দূরত্ব না থাকে। এই যে একটা চমকগুলো আমি চিন্তা করতেছি, এই কথাগুলো, যে কথাগুলি তারেক রহমান বলছেন, এই কথাগুলো তো এই তরুণ নেতারা মাঠে ময়দানে যে বলে, কিন্তু মাঠে ময়দানে দেখেন তাদের প্রত্যেকেই এই ঋণ খেলাপিদেরকে স্থান হবে না বাংলাদেশে, ওইখানে হবে না, তা হবে না, এগুলি তো সব, এগুলি কখন হবে না, যখন আপনি সরকারে যাবেন, আপনি বলেন যে আমরা, কিন্তু আপনি শুরুতেই একটা পক্ষকে হিট করে আপনি এ করতেছেন, এক ধরনের উস্কানিমূলক বক্তব্য। কিন্তু কে ঋণ খেলাপি, কে সন্ত্রাসী, আপনি ক্ষমতায় যে বলেন যে আমাদের সময় আমরা ঋণ খেলাপ মুক্ত রাখবো, আমরা এই করবো সেই করবো, আপনাদের স্বপ্নটা কি? আপনি তো প্রতিপক্ষকে আক্রমণ করতেছেন এবং সেগুলি প্রমাণিত না, কিন্তু আপনি কি করবেন সেটা কিন্তু বলতেছেন না। কিন্তু তারেক রহমান দেখেন প্রত্যেকটা প্রোগ্রামে যে সে কি করতে চায়, তার স্বপ্ন কি, ওই যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের কথা কিন্তু তিনি বলতেছেন। কিন্তু অন্যরা দেখেন শুধু বিএনপি এই করছে সেই করছে, অতীতের এই কথাগুলো নিয়ে সামনে আনছে, সামনের কোনো কথা নেই। তো প্রিয় দর্শক, বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।